হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা চ্যানেল। আমি অরুণিমা। আজ নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় অংশ জীবের উৎপত্তি, এই অংশটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমাদের জীবনের উৎপত্তি কিন্তু একদিনে হয়নি, বহু বছর লেগেছে এই জীবনের উৎপত্তির জন্য। মনে করা হয় যে পৃথিবী গ্রহটাই অ্যাকচুয়ালি সূর্য থেকে একটা অংশ ছিটকে এসেছে এবং ক্রমশ সেটা ঠান্ডা হয়েছে এবং ঠান্ডা হওয়ার পর এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যার ফলে সেখানে প্রাণের সৃষ্টি হয়েছে। সেটা বহু বহু বছর লেগেছে, একদিনে হয়নি। মনে করা হয়, এটা গেস করে নেওয়া হয়, কারণ সেই সময় তো প্রাণী ছিল না। 500 কোটি বছর আগে সূর্যের থেকে একটা অংশ ছিটকে আসে। সূর্যটা কি জ্বলন্ত অগ্নিপিণ্ড, সেখান থেকে যদি একটা অংশ ছিটকে আসে সেটাও জ্বলন্ত অগ্নিপিণ্ডই ছিল। সেইটা কি হয়েছে, গ্র্যাজুয়ালি ঠান্ডা হয়েছে। প্রথমে সেটা প্রচণ্ড গরম, মানে উত্তপ্ত বাষ্পপূর্ণ ছিল, ঠিক আছে। সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে হয়ে কী হয়েছে, বাষ্প মানে গ্যাসীয় অবস্থা থেকে এসেছে হলো তরলে, তারপর তরল থেকে এসেছে কঠিন। ধরে নাও এটা পৃথিবী, এর কেন্দ্রের দিকে জড়ো হয়েছে ভারী মৌলগুলো। এর মধ্যে কি কি আছে, ভারী মৌলর মধ্যে লোহা, নিকেল, ঠিক আছে। এই যে এই আস্তরণে এইখানে কি ছিল, এগুলো হলো মাঝারি ভারী, যেগুলো মাঝারি ভারী মৌল। তারা কে কে, যেমন অ্যালুমিনিয়াম, সিলিকন, এই সমস্ত জায়গায়। আর সবচেয়ে যে হালকা মৌলগুলো, সেগুলো এই গ্যাসীয় পরিবেশ সৃষ্টি করে। হালকা মৌল কি সৃষ্টি করে, এই গ্যাসীয় পরিবেশটা পৃথিবীর চারপাশে সৃষ্টি করে। তাতে কে কে ছিল, নাইট্রোজেন ছিল, কার্বন, হাইড্রোজেন, হিলিয়াম। কিন্তু বাতাসে এরা কেউই ফ্রি অবস্থায় ছিল না, মানে মুক্ত অবস্থায় ছিল না। এরা কোনো না কোনো যৌগ গঠন করেছিল। যেমন ধরো, কার্বনের সাথে হাইড্রোজেন মিলে মিথেন যৌগ করেছিল, কার্বনের সাথে অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড করেছিল, হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলে জল করেছিল, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া করেছিল। আর হিলিয়াম যেহেতু বিক্রিয়া করে না, তাই হিলিয়াম এই রূপেই ছিল। নাইট্রোজেনের সাথে কার্বন জুড়ে ছিল সায়ানাইড, আর এটাই যখন যৌগ রূপে ছিল, এটা হলো সায়ানোজেন। এবার এগুলোর মধ্যে দেখছো এই যে জল, এই জলটা কি হলো, আরও ঠান্ডা হচ্ছে। এই অবস্থায় ছিল, বাষ্পরূপে ছিল, তাই তো। এই বাষ্প থেকে কি সৃষ্টি হলো মেঘ। এবং মেঘের মধ্যে এই যে যৌগগুলো ওর মধ্যে ছিল মেঘের সাথে। এবার আরও ঠান্ডা হতে হতে মেঘ ঘনীভূত হলো। মেঘ ঘনীভূত হয়ে কি হলো, বৃষ্টি হলো। এই বৃষ্টি কিন্তু এমনি বৃষ্টি না, মানে যুগ যুগ ধরে এই বৃষ্টি চলেছিল। এবং তার ফলে কি হলো, পৃথিবীর যেখানে এরম ধরো খাঁজে ছিল, সেইগুলো সব এরম বৃষ্টির জলে ভরে গেল এবং এগুলো দিয়ে সমুদ্র সৃষ্টি হলো। এটা আমি বোঝানোর জন্য এত ছোট এঁকেছি, এটা এরম এত ছোট নয়, ঠিক আছে। এইরকম মানে কি বলবো, উঁচু নিচু যা অংশ ছিল, সেই নিচু অংশগুলো সব এই বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে গেল এবং সেগুলো থেকে সমুদ্র সৃষ্টি হলো। কিন্তু কি ছিল, ধরো এইটা একটা সমুদ্র সৃষ্টি হয়েছে, এর পাশেই রয়েছে কোনো আগ্নেয়গিরি, এখান থেকে লাভা বেরোচ্ছে। এই লাভাগুলো এসে ক্রমশ কী হচ্ছে, সমুদ্রের জলে মিশছে। ফলে সমুদ্রের জলটা কিন্তু তখন বেশ কী ছিল, উত্তপ্ত ছিল। এবার এই উত্তপ্ত জলের মধ্যে এই যৌগগুলো সব দ্রবীভূত হয়ে রয়েছে। তার সাথে কি হলো, কোনো একটা সময় ধরো স্পার্ক হলো, স্পার্কের ফলে সেই শক্তিটা এখানে এলো। সেই সময় এই যে অজৈব যৌগগুলো পরস্পর বিক্রিয়া করে জৈব যৌগের সৃষ্টি হলো। এই বিক্রিয়ার ফলে প্রথম কী সৃষ্টি হলো,
প্রথম জৈব যৌগ সৃষ্টি হলো। জৈব যৌগ, এই জৈব যৌগের মধ্যে কি কি তৈরি হয়েছিল? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এগুলো কি ছিল? এগুলো সব ছিল অজৈব যৌগ। অজৈব যৌগ থেকে কি তৈরি হলো? জৈব যৌগ। এইখানে একটা কেমিক্যাল বিক্রিয়া হলো, এর ফলে এটা সৃষ্টি হলো। এইটাকে বলে কেমোজেনি। কি বলে? কেমোজেনি। এইটা হলো প্রথম জৈব যৌগ সৃষ্টি হলো। এইখানে সমুদ্রের উত্তপ্ত জলের মধ্যে এই যে জৈব যৌগগুলো মিশে রয়েছে, এইটাকেই JBS হ্যালডেন এটাকেই বলেছিলেন হট ডাইলিউট স্যুপ। কি নাম? JBS হ্যালডেন, বিজ্ঞানী হ্যালডেন বলেও পরিচিত। আর এই যে সমুদ্রের উত্তপ্ত জলের মধ্যে এই অজৈব যৌগগুলো মিশেছিল বৈদ্যুতিক স্পার্ক হওয়ার জন্য, সেইটা এসে এই বিক্রিয়াটাকে করতে সাহায্য করলো এবং তার ফলে জৈব যৌগ তৈরি হলো। এই যে সামুদ্রিক যে অবস্থাটা, এইটাকে বলেছিলে হট ডায়ালিউট স্যুপ, মানে হলো গরম পাতলা স্যুপের মতো, মানে এই জলটার কনসিস্টেন্সিটা ছিল স্যুপের মতো। বোঝা গেল? এই জৈব যৌগগুলোর মধ্যে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তারপর হলো পিউরিন, পিরিমিডিন, এগুলো সব তৈরি হলো। এই নামগুলো ভালো করে পড়বে প্রত্যেকটারই, কারণ প্রত্যেকটা থেকে ইন্ডিভিজুয়াল কিছু না কিছু তৈরি হয়েছে। যেমন অনেকগুলো গ্লুকোজ পরস্পর সাথে হয়ে তৈরি করলো পলিস্যাকারাইড। কি তৈরি হলো? পলিস্যাকারাইড। এই অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পর জুড়ে তৈরি করলো কি? প্রোটিন। এই যে ফ্যাটি অ্যাসিড জুড়ে জুড়ে তৈরি করলো লিপিড। ফ্যাটি অ্যাসিড কি তৈরি করলো? লিপিড। এই পিউরিন আর পিরিমিডিন থেকে তৈরি হলো নিউক্লিক অ্যাসিড। পিউরিন, পিরিমিডিন থেকে কি তৈরি হলো? নিউক্লিক অ্যাসিড। দেখো, এই যে গ্লুকোজ থেকে পলিস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড থেকে লিপিড, পিউরিন পিরিমিডিন থেকে নিউক্লিক অ্যাসিড, এই যে বিক্রিয়াগুলো ঘটলো এইগুলোকে বলে বায়োজেনি। বিক্রিয়াগুলোকে কি বলে? বায়োজেনি। প্রথমে কেমিক্যাল থেকে তৈরি হলো জৈব যৌগ, তাই এর নাম কেমোজেনি। আর এটা হলো কি? জৈব যৌগ থেকেই আরেকটু জটিল জৈব যৌগ তৈরি হচ্ছে, তাই এর নাম হলো বায়োজেনি। ঠিক আছে? এর পরের স্টেজে কি হবে? এই যে পলিস্যাকারাইড, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড এগুলো পরস্পর যুক্ত হতে পড়লাম যে সমুদ্রের জলের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো সবই দ্রবীভূত অবস্থায় ছিল এবং সমুদ্রের জলটি ছিল উষ্ণ। এই অবস্থায় কি হলো? এই সমুদ্রের জল থেকে ক্রমশই প্রোটিন, লিপিড এগুলো আলাদা হয়ে গেল। এই আলাদা হয়ে গিয়ে এর একটা কোলয়েড জাতীয় পদার্থ সৃষ্টি করলো। এই কোলয়েড জাতীয় পদার্থকে বিজ্ঞানী ওপারিন এটার নাম দেন হলো কোয়াসারভেট। চলো দেখিনি এটা কিরম দেখতে। কোয়াসারভেটের দ্বিস্তরী আবরণ ছিল, এরকম এটার বাইরে দুটো স্তরের আবরণ ছিল, যেটা প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত ছিল। ঠিক আছে?
আর এটার বেশিরভাগ অংশই ছিল প্রোটিন, আর খুব অল্প পরিমাণ লিপিড আর কার্বোহাইড্রেটও ছিল। ঠিক আছে, এটা হলো কি লিপিড, আর এটা কি কার্বোহাইড্রেট। ঠিক আছে, আর এটা হলো প্রোটিন। বুঝা গেল? এর নাম হলো কি কোয়াসারভেট। এই কোয়াসারভেট কতগুলো বৈশিষ্ট্য দেখাতে পারতো, তার মধ্যে একটি হলো এরা অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল গঠন করতে পারত, এরা আকারেও বড় হতে পারত, কিন্তু এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম নয়। তাই জন্য এটাকে কিন্তু প্রোক্যারিওটিক কোষ বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে প্রোটোবায়ন্ট। বায়ন্ট শব্দটার অর্থ হলো জীব, প্রোটোবায়ন্ট মানে হলো জীবের আগের অবস্থা, মানে প্রপার জীব তৈরি হয়নি, তার আগের অবস্থা। সেজন্য কোয়াসারভেটকে বলা হচ্ছে প্রোটোবায়ন্ট। বিজ্ঞানী ফক্স 1965 সালে মাইক্রোস্ফিয়ার বলে একটা প্রোটোবায়ন্টের কথা বলেছিলেন, যার গঠনটা অনেকটাই কোয়াসারভেটের সাথে মেলে, আবার কিছুটা মেলেও না। তিনি কি বলেছিলেন যে যখন পৃথিবীর সমুদ্রের জল উত্তপ্ত ছিল, যখন তার মধ্যে ওই জৈব যৌগগুলো সব দ্রবীভূত অবস্থায় ছিল, সেখান থেকে প্রোটিনগুলো আলাদা হয়ে এমন একটা গঠন সৃষ্টি করেছে যেটা ছিল কোষের আদি অবস্থা। সেটা কিরম দেখতে ছিল? এটা একটা বলের মতো আকার ছিল, ঠিক আছে, আর এর ভেতরে ছিল শুধুই প্রোটিন, আর এর যে বাইরের আবরণটা সেটা কি দিয়ে গঠিত ছিল? প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত ছিল। আর এই যে পর্দাটা, এই পর্দাটা ছিল অর্ধভেদ্য। ঠিক আছে, অর্ধভেদ্য মানে কি? এর মধ্যে দিয়ে দ্রাবক চলাচল করতে পারতো, কিন্তু দ্রাবও চলাচল করতে পারতো না। আর এই মাইক্রোস্ফিয়ার আকারে বড় হতে পারত, এর আকার 1 থেকে 1000 মাইক্রোমিটার অবধি হতে পারত। আর দুটো বৈশিষ্ট্য আছে এই মাইক্রোস্ফিয়ারের। মাইক্রোস্ফিয়ার 1 নম্বর হলো এরা অ্যামিনো অ্যাসিডের শৃঙ্খল গঠন করতে পারত, মানে এদের মধ্যে অ্যামিনো অ্যাসিড জুড়ে 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 প্রোটিন তৈরি করতে পারত। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো এরা নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করতে পারত। এই যে নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি জীব সৃষ্টির ক্ষেত্রে, কারণ কি নিউক্লিওটাইডই হলো কি ডিএনএ বা আরএনএর অংশ। তার মানে বুঝতে পারছো যে কোয়াসারভেটের থেকে মাইক্রোস্ফিয়ার কিন্তু কিছুটা উন্নত হচ্ছে, কারণ এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে। এই কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার এই দুটোর সাথে যখন কি যুক্ত হলো? নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো, তখন সৃষ্টি হলো কি একটা কোষ, যেটা হলো প্রোক্যারিওটিক কোষ। তার মানে কি এই কোয়াসারভেট আর মাইক্রোস্ফিয়ারই ছিল প্রোটো সেল বা প্রোটোবায়ন, যেটা আস্তে আস্তে নিউক্লিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে আরও উন্নত হয়ে তৈরি হলো প্রোক্যারিওটিক কোষ। আমরা দেখলাম কিভাবে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার থেকে প্রোক্যারিওটিক কোষ তৈরি হলো। এই কোষগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসটি কিন্তু সুসংগঠিত ছিল না, এবং এদের ভেতরে যে জেনেটিক মেটেরিয়াল ছিল সেটা প্রপার মানে আবৃত ছিল না, সেই জন্য এরা ছিল প্রোক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষের মধ্যে ছিল ব্যাকটেরিয়া, শৈবাল এরা। এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে অন্যতম একটা ব্যাকটেরিয়া ছিল সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়া সেই সময় কি করেছিল? প্রকৃতিতে তো মুক্ত অক্সিজেন ছিল না, এরা প্রকৃতির যে গ্যাসীয় অবস্থা সেটাকে ব্যবহার করে প্রচুর পরিমাণ অক্সিজেন বাতাসে রিলিজ করে, এবং সেটা যুগ যুগ ধরে হয়, মানে বহু সময় ধরে এর মানে সেই সময় শুধু প্রোক্যারিওটিক কোষই রয়েছে, আর এই সায়ানোব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ করেছিল। সায়ানোব্যাকটেরিয়া এইভাবে বিক্রিয়া করে
বাতাসে প্রচুর পরিমাণে মুক্ত অক্সিজেন বার করলো এবং সেই অক্সিজেনটা নিয়েই পরবর্তীকালে ইউক্যারিওটিক কোষেরা বেঁচে রইল। ইউক্যারিওটিক কোষটাকে তাহলে কাকে বলছে? যাদের হলো নিউক্লিয়াসটি আবৃত থাকছে এবং সুসংগঠিত তাদেরকে বলছে ইউক্যারিওটিক কোষ। এবার ইউক্যারিওটিক কোষের মধ্যে কি প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, এইভাবে এই প্রাণী কোষ উদ্ভিদ কোষ আস্তে আস্তে আসতে থাকলো এবং প্রাণী ক্রমশ উদ্ভিদ এবং প্রাণী উন্নত হতে থাকলো। চলো দেখে নিই প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। প্রথম পয়েন্টই হলো প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস সংগঠিত নয়, আর ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটি সংগঠিত এবং পর্দা ঘেরা। পরের পয়েন্ট হলো প্রোক্যারিওটিক কোষের মধ্যে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না, কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যে অন্যান্য যে কোষ অঙ্গাণু সেগুলো পর্দা ঘেরা হয়। থার্ড পয়েন্ট হলো এই কোষের মধ্যে যে রাইবোসোম থাকে সেটা 70S প্রকৃতির, আর ইউক্যারিওটিক কোষের মধ্যে যে রাইবোসোম থাকে সেটা 80S প্রকৃতির। লাস্ট পয়েন্ট হলো প্রোক্যারিওটিক কোষের যে কোষ প্রাচীর সেটা প্রধান উপাদান হলো পেপটাইডোগ্লাইক্যান, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দুটো ভাগ আছে, উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রধান উপাদান হলো সেলুলোজ, আর প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কোষ পর্দায় থাকে। এই পার্থক্যটা অনেক সময় আসে, তাই তোমরা এটা ভালো করে পড়বে। দেখো, এতক্ষণ তো আমরা বুঝে নিলাম যে কিভাবে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের আবির্ভাব হলো। এখন আমরা দেখব তা থেকে এত রকম জৈব বৈচিত্র্য কিভাবে এলো। জৈব বৈচিত্র্য কি? বিভিন্ন প্রকার পরিবেশে বা বাস্তুতন্ত্রে বা বাসস্থানে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে বলছে জীব বৈচিত্র্য। পৃথিবীতে 30 মিলিয়ন জীবের জীব বৈচিত্র্য দেখা যায়। এই জীব বৈচিত্র্যের কারণ কি? তার প্রধান কারণ হলো মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন বা পরিব্যক্তি কি? কোনো জীবের মধ্যে সঞ্চারণযোগ্য যে জিন, মানে যে জিন এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যায়, সেই জিনের মধ্যে কোনো আকস্মিক পরিবর্তন এলে সেই পরিবর্তনটাকে বলছে মিউটেশন। তখন মিউটেশনের ফলে কি সৃষ্টি হচ্ছে প্রকরণ। দেখো, প্রকরণ কাকে বলে? একই প্রজাতির জীবেদের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায় তাকেই বলছে প্রকরণ। এই প্রকরণগুলো অনেকগুলো কারণের হতে পারে। আচরণগত হতে পারে, মানে ধরো একই প্রজাতির প্রাণী কিন্তু তাদের আচরণ অনুযায়ী তারা একটা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে। আকার, আয়তন, গঠন অনুযায়ীও ভাগ হয়ে যেতে পারে। বংশগত অনুযায়ী তো ভাগ হয়েই যায়। আর একটা হলো সঞ্চারণযোগ্য কিছু পরিবর্তন জিনের মধ্যে, যার জন্য নতুন জীব সৃষ্টি হয়ে যায়। তাহলে এই জীব বৈচিত্র্যের প্রধান দুটো কারণ হলো, একটা হলো পরিব্যক্তি, একটা হলো প্রকরণ। এই দুটো কারণের ফলেই আমাদের পৃথিবীতে সৃষ্টি হয়েছে প্রায় 30 মিলিয়ন বা 300 লক্ষ জীব। আজ এই পর্যন্তই। কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করব। Thank you so much for watching. Please stay connected. Bye.